সুধী দর্শক মণ্ডলী, মুক্ত আলোচনা অনুষ্ঠানে পুলিশ কোরস স্টুডিও থেকে আমরা প্রথমে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অদলীয় সংগঠন মুক্ত রাজনৈতিক আন্দোলন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি মশিউর রহমান মশি আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা মশিউর রহমান মশিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ শিল্পী মহিউদ্দিন মোহন ভাই, আপনাকে পুলিশ কোরস স্টুডিওতে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের মশিউর রহমান সাহেব, আপনাদের সংগঠন বা আপনাদের এই যে মুক্তি রাজনীতি আন্দোলন কি? আসলে মুক্ত রাজনৈতিক আন্দোলন হচ্ছে একটি অদলীয় সংগঠন। আমরা 2007 সন থেকে অদলীয় সংগঠন হিসেবে কাজ করে এসেছি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মুক্ত আন্দোলন ঢাকা নামে, এটা 1999 সনে। আমরা ছাত্র পরিষদ নামক একটি ছাত্র সংগঠন করতাম, তাও অদলীয় ছাত্র সংগঠন। সেখান থেকে আমরা বেরিয়ে এসে মুক্ত আন্দোলন করি। এরপরে মুক্ত রাজনৈতিক আন্দোলন নামে সারা দেশে এই অদলীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। এটা ব্রিটিশ এবং পাকিস্তানের দেয়া যে আইন কানুন এবং বিধি ব্যবস্থার রাজনৈতিক দল, সেই বিধি ব্যবস্থার বাইরে বাংলাদেশ উপযোগী অদলীয়, অর্থাৎ যে সকল মানুষ শ্রম, কর্ম, পেশা, নারী, ক্ষুদ্র জাতিসত্তা এসব লিপ্ত আছেন, যুক্ত আছেন, তাদেরকে নিয়ে তাদের আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য একটি অদলীয় সংগঠন বা সংস্থা। অদলীয়টা কি বলছিলেন? অদলীয় সংগঠন অদলীয় হচ্ছে, এটা সিরাজুল আলম খান আবিষ্কার করেন প্রথম, যে 1971 সনে বাংলাদেশের স্বাধীনতার পর দেশের অনেক পেশার বিকাশ ঘটে। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী হিসেবে তিনি তাদেরকে আখ্যায়িত করেন, ভাগ করেন। এরপর তিনি আরও চিহ্নিত করেন যে সমাজে নারীরা আছেন অনগ্রসর অংশ, নারীদেরকে এগিয়ে আনতে হবে, এবং ক্ষুদ্র জাতিসত্তার যারা অনগ্রসর তাদেরকে এগিয়ে আনতে হবে। ধন্যবাদ মশিউর রহমান ভাইকে। আমাদের স্টুডিওতে এসেছে, আমরা অদলীয় রাজনৈতিক সম্বন্ধে জানলাম এবং এটা কি। আচ্ছা, আপনাদের কি কোনো দাবি আছে? আপনাদের দাবি কি? মুক্ত রাজনৈতিক আন্দোলন যেহেতু অদলীয় সংগঠন, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে বাংলাদেশে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এছাড়া আমরা সিরাজুল আলম খানের 14 দফা যে রাষ্ট্র ব্যবস্থাপনা মডেল, সেই মডেলটি আমাদের দেশের শাসন ব্যবস্থায় বাস্তবায়নের জন্য দাবি জানাই। এবং আমরা মনে করি এই 14 দফাই বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে যৌক্তিক, বাস্তবসম্মত, আধুনিক এবং বাঙালি জাতির জন্য, এই দেশের আপামর জনসাধারণের জন্য সবচাইতে প্রয়োজনীয় একটি কাঠামো। এটা প্রতিষ্ঠা করলে আজকের বাঙালি একটি উল্লম্ফন সাধিত হবে বাংলাদেশের মানুষের, এবং জ্ঞান, বিজ্ঞানে, অর্থনৈতিক পরিমণ্ডলে, বিশ্বে নিজেদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে। আপনি বলছেন সিরাজুল আলম খানের 14 দফা দাবি অনুসরণ করলে আপনার আগামীর বাংলাদেশ যে সামাজিকভাবে চলার এবং শান্তিতে চলার, ওই শান্তিটা জনগণ পাবে? অবশ্যই পাবে। সিরাজুল আলম খানের 14 দফা বাস্তবায়ন মানে হচ্ছে কোনো নেতার শাসন নয়, অংশীদারিত্বের গণতন্ত্র। এখানে প্রত্যেকটি কাজের সাথে, প্রত্যেকটি সেবার সাথে যুক্ত সেবা প্রাপক এবং সেবা যিনি দেবেন তিনি, এই ব্যক্তি পর্যায়ে গিয়ে এটার আদান প্রদানটা এত সহজতর হবে এবং সেখানে কোনো দুর্নীতির লেশ মাত্র থাকবে না। এটা হচ্ছে সিস্টেম পরিবর্তন করা। বাংলাদেশের যে সংবিধানটা, এটা হচ্ছে ব্রিটিশের দেয়া সংবিধান।
পাকিস্তান আমলেও এটাই ছিল, দুই একটা সংশোধনী ছাড়া অল্প কিছু সংশোধনী হয়েছিল। বাংলাদেশ আমলে এসে অল্প কিছু সংশোধনী হয়েছে, কিন্তু মূলত এটা ব্রিটিশ যখন তার প্রাদেশিক পরিষদ গঠন করে, ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীনতা দেয়, তখন পর্যন্ত তার প্রাদেশিক পরিষদে যা ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় তাই আছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্র আছে, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, এরা সবাই নিজেদের শাসন ব্যবস্থা নিজেরা ঢেলে সাজিয়েছে, নিজেদের মতো করে সাজিয়েই দেশ শাসন করছে, কিন্তু আমরা করতে পারছি না। আমাদের চিন্তা চেতনা এখনো পুরনোই রয়ে গেছে। আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার শব্দটিকে ভয় পায়। সংস্কার বলে মনে করে যে ক্ষমতাটা হচ্ছে আমাদের সারা জীবনের, এই সংস্কার করলে জানি আমার ক্ষমতা চলে যায় কিনা। তা না হলে তো বহু আগেই এই 14 দফা সংস্কার করা উচিত ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায়। এটা প্রতিস্থাপন করলে 14 দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় আজকের যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের নোবেল লরিয়েট যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেছে, এরকম সরকার তৈরি করা প্রয়োজন হতো না। যদিও জাতীয় প্রয়োজনেই এই অন্তর্বর্তী সরকারটা এসেছে। আপনি বলছেন যে যদি ওই সময়ে আমাদের সংবিধান সংশোধন করা হতো, আমাদের দলীয় সংগঠন এই যে আমাদের বক্তব্য প্রয়োজন হতো না, আর কি হতো না, আমাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন হতো না, এটা যদি প্রতিষ্ঠা পেত। কারণ প্রতিদিনই মানুষ পাল্টায়, প্রতিদিনই সিস্টেমও পাল্টায়। বেসরকারি পর্যায়ে দেখেন, লেনদেনের পদ্ধতিতে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আমাদের চলাফেরার ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে সর্বত্রই পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। আমাদের একটি দ্বিকক্ষ দরকার। আমাদের এই সিরাজুল আলম খানের 14 দফায় যা বলা হয়েছে, প্রত্যেকটা দাঁড়িকমা পর্যন্ত আমাদের এই জাতির প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ সিরাজুল আলম খান শুধু দিয়েছেন সারা জীবন, তিনি এই জাতির কাছ থেকে কিছু নেননি। তিনি জাতির জন্য দিয়ে গেছেন, তার ভেতর লোভ ছিল না, তিনি ছিলেন নির্মোহ। তাই আমরা মনে করি যে তার দেয়া 14 দফাও এই জাতির জন্য সবচাইতে ইফেক্টিভ, সবচাইতে গ্রহণযোগ্য। সেজন্য রাষ্ট্রের কাছে দাবি জানাই, সিরাজুল আলম খানের 14 দফা বাস্তবায়নের কাজ এখনই শুরু করুন। মুক্ত রাজনীতি আন্দোলন আমরা চাই গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে উপজেলা, দেশকে 9টা প্রদেশে বিভক্ত করে প্রদেশ গঠন করা, আমাদের সংসদের উচ্চ কক্ষ, আমরা চাচ্ছি সাংবিধানিক আদালত, আমরা চাই নির্বাচনকালীন সরকারের নির্দিষ্ট রূপরেখা, আমরা চাই অন্য সময়ে রাজনৈতিক দল সহ সবাই জাতীয় ঐক্যমতের একটি সরকার দেশ পরিচালনা করবে। আমরা চাই যে 900 সদস্য বিশিষ্ট একটি অর্থনৈতিক পরিষদ গঠিত হবে আমাদের, যেটাকে একনেক বা নেক বলা হয়। এটাকে পরিবর্তন করে 900 সদস্য বিশিষ্ট করতে হবে। এখানেও শ্রেণী পেশার প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রত্যেকটি স্থানীয় সরকার কাঠামোতে শ্রেণী পেশা, নারী, ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি রাখতে হবে। আমরা এগুলো বলে আসছি, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসূচি আছে। সেটা সকল দরিদ্র জনগণের জন্য মাইক্রো ক্রেডিট ব্যবস্থা থাকতে হবে। সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং নিরাপত্তা, এই 6টা বিষয় নিশ্চিত হবে। সেই ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করতে হলে সিরাজুল আলম খানের 14 দফাই মুক্তির পথ বলে আমরা মনে করছি। ধন্যবাদ মুশিউর রহমান মুশিক ভাই। আরেকটি কথাও আপনাকে বলতে চাচ্ছিলাম যে এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের এখন দেশ চালাচ্ছে, এর মাঝে আমাদের সিরাজুল আলম খানের যে 12 দফা 14 দফা, সরি 14 দফা, এর মধ্যে কোনো প্রাধান্য পেয়েছে বা কোনো শর্ত কি এটার সাথে জড়িত আছে? না, এখনো এই ধরনের কোনো সংস্কারের রূপরেখা বর্তমান সরকার গঠন করেনি বা আমাদের প্রকাশ করেনি। যদি তারা প্রকাশ করেন তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। ধন্যবাদ মুশিউর রহমান মুশিকে আমাদের তুলির খরচী স্টুডিওতে আসার জন্য এবং আমি মহিউদ্দিন মোহন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা, অভিনন্দন।